গেছি গিয়া রে বাবা গিয়া বাইতে পারবো ও একটা কন্যা খাই ও পাখির ওলা খাই তুইয়া ফুটতো বাবু পাখি আর ও বেটা কইরা ডাক্তারে কইরা ও ভাই তুমি সুজাও ও সুজাও হইতেও আমাদের ও সিটর খান্দা আমাদের দেখি দেখিয়া কইত না আমার আম্মা আইছি আমি কই আর রে বউ বাবা আমি আইছি তোমার ইটা কিটা ওলা খালি চাইছি মাথা টান দিতাম আর ওর বেটার মতো টান মারি আনি দিস বাবা আর আমি কইলাম বাদে আমার এই বইতে ও দিরা না আরে কইলা তুই বাসায় যাও গিয়া আর একবার ইয়া দেখবা তাদের বাসায় যাও গিয়া হে বালা ওই তো আইছি বাসাত ফটো মনে করে আইতাম পারছি না ও বাদে কারেটিকার বেটা আইয়া আমার কইরা খালা জিও আপনি বাড়ি যাওয়া লাগবো আমি কই খেনে রে বাবা আমার হুয়াইন বেমার আমি বাড়িতে কিতা লাগি আমার বাড়িতে কিতা হইছে আর আমার জানে না রে বাবা আমার হুয়া নাই গত 19 জুলাই 2024 ইংরেজি রোজ শুক্রবার আনুমানিক জুমার নামাজের পরে 2:15 মধ্যে সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্টের ঠিক সামনে মধুবন মার্কেটের সামনে ছাত্র জনতা বিএমপি জামাত মিছিল বের করেছিল জুমার নামাজের পর। তখন সেও ছিল ওখানে আপনার ফটো কভার করার জন্য। উৎপেতে থাকা কিছু পুলিশ সদস্যরা শুধু ওইখানে কোনো অন্য কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো গুলি লাগে নাই, একমাত্র তুরাবকেই আমি যাকে বলি, আমি প্রায় মিটিংয়ে বলেছিলাম টার্গেট কিলিং যাকে বলা হয়, একমাত্র তুরাবকে টার্গেট করে ওনারা গুলি করেছিল। বাবা আমি তো আমার ফুয়া নমাজও গেছো, তাই শুক্রবার আসিল তো তাই নমাজও গেলা, নমাজ থাকি তো আর আইন না যখন আমরা দুপুরের ভাত লইলাম খাইলাম, এরপরে একটা আমারও ফুয়ায় তাই নন বাড়িতে আসলাম, আমরা তো বাসাতে আসলাম না সিলেট, ও তাই ফোন দিস দিয়া কইসন ও আম্মা দিও বড় বাইর বউরে আগে কইসন আমারে লইয়া তুমি তাই ইবনে সিনা যাইও আর তার কাপড়ও তা নিও। আমি আর ইটা তারা আমারে হুনাইরা না আমার বউ আইতে ও গেছে, ও দরজা খালি খোলাত লাগছি, ও দেখি এক বেটা উবা দরজার সামনে কইরা খালা জিও ইগান তুরা বাইর বাসা নে, আমি কইয়া জিও ও কইরা ঘুমাইতে দেন শুনছনি না কিতা আমি জানি না, ও এরুদায় আমি আইছি, ও আমি কইছি বাবা কিতা শুনছন কইয়াও বেটায় মোরা হাত ধরি নিছো ধরিয়া বলা সিয়ার লইয়া ওলা মরে বইছো, আমি কইছি আমার বুয়ার কিতা হইছে, কইরা না খালা তান মনে হয় পুলিশর বুলি না কিতা খাইছন আর কই আপনাই তো জানেননি না কিতা। আর একদিন ওবা গেছিলাম আর তোরা বাইয়ে আমাদের দেখাইছন তার বাসা, ও আমি আপনাই তোর খোয়া দাইছি। আট থেকে 10 হাত দূর থেকে তাকে গুলি করা হয়েছিল। তার যখন তাকে সর্বপ্রথম উসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন শুনুন ডাক্তার সেখানে ছিল না, আপনার শুক্রবার দিন ডাক্তার ছিল না, শুধু নার্সে শুধু ব্যান্ডেজ করে দিয়ে দিছে। তখন আমরা সাংবাদিকদের সহযোগিতায় এরা যখন উসমানী হাসপাতাল থেকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসে তখন আমি হাজির, আমি যাইতেই না আধা ঘন্টা মোটরসাইকেলে গিয়ে গেছি। তখন সাথে সাথে তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে নেওয়ার পরে যখন আমার বাসা ছিল, পাশেই বাসা ছিল, আমার 5-7 মিনিটের বাসা ছিল, আমার বাসা থেকে আমার আম্মা আসছেন, বাসা থেকে হসপিটালে আসছেন, আসার পরে দেখছেন সে হালকা কথা বলছিল, আপনার আম্মা আপনি আসছেন এবং একটা কথা বলছিল। তখন আমি গেছি, আমি যাওয়ার পরে আমার সাথেও দুই একটা কথা বলছে, ভালো আছেন ওইটা বলছে, বলার পরে ডাক্তারে বলে আপনি ওষুধ নিয়ে আসেন। তখন স্লিপ ধরিয়ে দিয়েছে, আমি ওষুধ নিচে আনতে গেছি। তখন সাংবাদিক, প্রচুর সাংবাদিক, প্রায় 150-100-200-র মতো সাংবাদিক সবাই আসছিল, করে আইসিইউ কেবিনের সামনে আসছিল। ও কইয়া রো বাবা আমি যাই মুখে তোমার লোক হইয়া আমার বউ আমি
ও বেটা গাড়ি আনছেন এখানে নিয়েও বেটা লইয়া গেছেন গিয়া আলে রে বাবা মনে হয় 2 ঘন্টা হইব আমার জাবুর ও ফুয়া বিয়ানি বাজার থাকি গেছেন গিয়া তবু তো আমার কেউ দেখায় না আর তো তাদের আমার জানেও আইছে না যে ও মাইর কি ওটা ওর আমার ফুয়া ওটা আমার জানো নাই রে বাবা আমি একবারেও জানি না হইনো বইতে দেখাই না খালি বেটাইন যে আমার ইয়া কই আমার বউরে কই গিও তোরা বড় প্রেশার লই গেছে গিয়া এখন আস্তে আস্তে উঠের খালা আপনি চিন্তা করেন না যেন আপনি দেখবা আর খালি মানুষ গিয়া হামাইরে আমিও বইয়া দেখি বাদে আমারও বুয়া গেছেন কেউ আমি খান্দিয়া কইছি ও বাবা আমি আমার বুয়া দেখছি বুয়া আর আমাদের দেখাই না ও আমার ভিতরের বেটা কইছে ভাই আমি সরি আমি পারিয়ার নাই তা মানুষ সবালতাম তখন ইবনে সিনার হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন আপনার মাওলানা হাবিবুর রহমান সাহেব। উনাকে আমি ডাকলেন, বাবা তুমি ভিতরে আসো। তখন আমি গেলাম ভিতরে। ভিতরে গিয়ে বললো, বাবা তোমার বাড়িতে অবস্থা ভালো নাই। বললাম কি হয়েছে, দেওয়া কলিমা তৈবা পড়ান। ও বাদে আমি সাথে কলিমা তৈবা পড়াইলাম। পড়ানি পরে 6:40 মিনিটে শেষে নিঃশ্বাস ত্যাগ করলাম। ত্যাগ করার পরে যখন 10-15-20 মিনিট পরে যখন 6 তলা থেকে আমি নিচে যখন লাশটা নিয়ে আসি, তখন সাংবাদিক প্রায় 150-200 সাংবাদিক, তখন তারা বলছিল যে লাশটা উসমানী হাসপাতালে নিয়ে যায় পোস্টমর্টম রাত্রে। তখন পুলিশের সাথে পুলিশ টর্চার শুরু করলো, লাঠিচার্জ শুরু করলো ইবনে সিনা হাসপাতালের নিচে লাশটা তারা নিয়ে যাওয়ার জন্য। সাংবাদিকদের সাথে লাঠিচার্জ শুরু হয়েছে লাশটা যেন তারা আন্ডারে নিয়ে যাওয়ার জন্য। তখন ওখানে ইটপাটকেল প্রায় আধা ঘন্টার মধ্যে ইটপাটকেল নিতে বসে আপনার প্রায় মেবি 8টা সাড়ে 8টার দিকে আপনার রাত্রে। তখন পরে সাংবাদিকরা মিছিল সহকারে পিছু হটছে পুলিশ। পিছু হটার পরে সাংবাদিকদের সহযোগিতায় উসমানী হাসপাতালে নিয়ে যায় লাশটা। নিয়ে যাওয়ার পরে লাস্টে অ্যাম্বুলেন্সে রাখছি। লাশ রাখার পরে দেখলাম অ্যাম্বুলেন্সে তৎকালীন ওসি মঈনুদ্দিন শিপনে ব্রিফ করছিল যে পুলিশের গুলিতে সাংবাদিক তোরা মারা যায় নাই, সে মারা গেছে বিএনপি জামাতে ইটপাটকেলের নিক্ষেপে সে মারা গেছে। তখন আমিও প্রতিবাদ করলাম ওখানে আপনার পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সাংবাদিকদের সাথে প্রচুর দাওয়া পাল্টা দেওয়া হয়েছে রাত্রে। তখন রাত্রে আমার একটা রুমে আবদ্ধ করে রাখা হয়েছিল আমাকে, আপনি যেন দস্তখত দেওয়ার জন্য দেন। সাদা কাগজটা নিয়ে আসছে আমাকে দস্তখত দেওয়ার জন্য। এনএসআইয়ের একটা লোক আসছিল। তখন আমি সাদা কাগজে দস্তখত দেই নাই আপনার। তখন প্রতিরোধের মুখে তাকে ওদের জুতা দিয়ে তাকে তখন বাড়ি মারছিল এনএসআই লোককে সাংবাদিকরা মারার পরে উনি পলাই যাওয়ার পরে কিন্তু কেন আমি দস্তখত রাত্রে দেই নাই দস্তখত। হঠাৎ আমাদের কানে বা আমাদের সাংবাদিক সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে তোমাকে নিয়ে যাবে, তুমি এখান থেকে সরো। আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা একটা কালো গাড়ি একটা নিয়ে আসে, হাইয়েস্ট গাড়ি নিয়ে আসছে। তখন মেবি রাত্রে 11টা হয়ে গেছে রাত্রে। তখন সাংবাদিকরা আমারে বললো, ভাই আপনি একটু অনুমতি দেন, আজকে রাত্রে তো আর পোস্টমর্টম হবে না। তখন রাত্রে আমি অনুমতি দিছি। তখন রাত্রে ফ্রিজ আপ হয়েছে লাশটা। প্রচুর গুলি তো আপনার ব্লিডিং হচ্ছে শরীর থেকে, প্রচুর ব্লিডিং। তখন আমি অনুমতি দেওয়ার পরে আমার সাথে সাথেই আপনার যখন ফ্রিজ আপ করছে লাশটা, ফ্রিজ আপ করার সাথে সাথেই আমি আমার ভাই সহকর্মীদের সহযোগিতায় আমি মোটরসাইকেলে উঠে আমার বাসায় আসি। বাসায় তখন আসতে পারি নাই, আমি বাসায় উঠতে পারি না। বাসাতে র্যাব, পুলিশ, বিডিআর সবাই ছিল। তখন আমার ফোন বন্ধু একটা বাসায় রাত্রি যাপন করি। আমি রাত্রি যাপন করে পরের দিন সকালে 7টা সাড়ে 7টার দিকে আমি যখন উসমানী হাসপাতালে যাই। উসমানী হাসপাতালে যাওয়ার পর সকালবেলা তখন ও সেম রাত্রের কাহিনী শুরু হয়েছে আবার। ওই যে সাদা কাগজে স্টাম্পে দস্তখত নেওয়ার জন্য আমার বলতে দিল। আমি বললাম তে পোস্টমর্টম এখন হয় নাই, আমি এখন কেন পোস্টমর্টম করেন তারপরে আমি দস্তখত দিব আপনার। তখন বাধার সম্মুখীন হয়ে সকালে প্রায় মেবি 10টা সাড়ে 10টার দিকে রিজার্ভ থেকে লাশ বাইর করে পোস্টমর্টম যখন নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টম শেষ হয়েছে। শেষ হওয়ার পরে দেখি মাত্র 10টা গুলির আঘাতে নাকি সে মৃত্যুবরণ করেছে। তখনও প্রচুর সাংবাদিক ছিল তখন তার সহকর্মী, রিপোর্টে। তখন সাংবাদিকরা ওটা নিয়ে আবার ছিঁড়ে ফেলেছে আপনার। ওই মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত গুলি, আর এটা 10টা গুলি কেমনি হবে আপনার। তখন প্রতিবাদ শুরু করার তখনকালীন ফরেন্সিক বিভাগের প্রধান ছিলেন শামসুদ্দিন সাহেব ছিলেন।
শামসুদ্দিন নাকি উনি ডাক্তার ছিলেন, উনি আবার একটা ভালো করে লিখে নিয়ে আসলেন। উনি ভালো করে লিখে নিয়ে আসেন, লিখে দিয়েছেন, তখন দেখছেন 98টা করে স্প্রিন্টার সে মারা গেছে এবং 10টি 7.6 পয়েন্ট একটা গুলি আছে, মনে করি দাতব জাতীয় যেটাগুলো, পাথরের দাতব জাতীয় যেগুলো, ওগুলো তার শরীর থেকে বাইর করা হয়েছে 10টা, আপনার পিতলের যেগুলো 10টা বাইর করা হয়েছে। তখন আমি পোস্টমর্টম শেষে যখন আমি সিলেটের মানিকপীরের টিলায় জানাজার নামাজের জন্য নিয়ে যাই, তখন পুলিশের লাঠিচার্জ শুরু করছে আপনার জোরের নামাজের পরে। প্রচুর জনতা, প্রায় 5-7 হাজার লোক হবে জানাজার নামাজে। যখন লোক সমাগম জড়ো হয়েছে তখন লাঠিচার্জ শুরু করছে আপনার। তখন তৎকালীন মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের, উনি আসলেন। জামাতের জেলা আমির মাওলানা হাবিবুর রহমান সাহেব আসলেন। বিএনপিরও আরিফুল হক চৌধুরী সাহেব আসলেন। আসার সাথে সাথে যে আমাকে শান্ত করলেন। আমি বললাম, না ঠিক আছে, আমি এখানে জানাজা পড়াবো না। আপনারা যখন লাঠিচার্জ করছেন তো আমার গ্রামের বাড়িতে জানাজার নামাজ পড়াবো। তখন আনোয়ারুজ্জামান চৌধুরী আমি বললেন, আপনি বিয়ানীবাজারে ওখানে আমি অ্যানাউন্স করতে পারতেছি না, সুযোগ করে দেন, আপনার জানাজার নামাজ পড়বে না। তখন উনি আলাপ করছেন বিয়ানীবাজার থানায়, আমি অ্যানাউন্স দিতে পারছি। পারার পরে আমি ওখানেই আবার শর্টকাটের মধ্যে আপনার যখন লাঠিচার্জ শেষ হয়েছে তখন যাই মানুষ হয়েছে জানাজার নামাজ পড়ছি। পড়ানি পরে পাশেই আমার ভাই শ্বশুর বাড়ি ছিল আপনার, ওখানে নিয়ে গেছি লাশটা। উনি তো কেউ ছিলেন, শাশুড়ি ছিলেন দেশাখালী। ওনাকে দেখানোর পরে যখন আমি বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দিছি, তখন প্রথমে আমি বাধার সম্মুখীন হয়েছি হুমায়ুন চত্বরে। তারা নিয়ে যাওয়ার জন্য আকুল ব্যস্ত লাগলো পুলিশ। তখন বাধা বিঘ্নের সৃষ্টি করে আবার আসলাম গোলাপগঞ্জে, পুলিশে নিয়ে আসতে চায় লাশটা। তখন আমি বাধা দিছি, বাধা দেওয়ার পরে আবার আসলাম গোলাপগঞ্জে, ওই একই সেম কাণ্ড। আসার পরে আবার যখন ওই যে বিডিআর ক্যাম্পে আসছিলাম, সেম একই অবস্থা। আমাকে এখানে আমাকে শুধু ফোন দিচ্ছে এনএসআই লোক, বিয়ানীবাজার থানা থেকে, বিয়ানীবাজার উপজেলা থেকে, থানা থেকে ফোন দিচ্ছে যে আপনি আপনার বাড়ির উঠানের মধ্যে সীমাবদ্ধ রাখবেন জানাজার নামাজ, আপনি খোলা মাঠে জানাজার নামাজ পড়তে পারবেন না। তারপরে যখন আমি আবার রওনা দিলাম, আবার রওনা দিলাম গোলাপগঞ্জে, আবার সেম বাধা পাইলাম গোলাপগঞ্জের থানার সামনে আপনার পুলিশে বাধা দিচ্ছি। তো বলে আমরা তো ওখান থেকে ইনফরমেশন পাইছি আপনি নিয়ে আসছেন লাশটা, আমরা নিয়ে যাই বিয়ানীবাজার। বললাম, না, আপনারা নিয়ে যাওয়া লাগবে না লাশটা। তখন তারা আসে নাই, আমাকে প্রায় আধা ঘন্টা আমার সাথে কথা বার্গেনিং করলো, আপনার কথাবার্তা হলো, তর্কাতর্কি হলো। তখন যখন বিয়ানীবাজারের উদ্দেশ্যে আবার রওনা দিই, যখন বিডিআর ক্যাম্পের সামনে আবার বাধার সম্মুখীন হইলাম সেই বিয়ানীবাজার থানা পুলিশ। তখন বিয়ানীবাজার থানা পুলিশ আমার সাথে আসলো, আমি গাড়ি আগে ছিলাম, আমি পরে পিছনে আসলো। তখন ঢুকলাম আমি, তখন যে আমার বাধার সঙ্গে আপনি জানাজার নামাজ, আপনি আমাদের ওই ঈদগাহ একটা দেখছেন পিছনে দেখছেন, এটাই নামাজ পড়তে পারবেন না, আপনি বাড়ির উঠানে পড়তে পারবেন জানাজা। তখন আমি বললাম, যাই ওখানে, বাড়িতে যাই, তারপরে দেখি সিদ্ধান্ত কী হয়। যখন বাড়িতে ঢুকলাম নিয়ে মানুষ তো আর প্রায় লক্ষাধিক মানুষ শুরু হইলো আপনার আসা। এখানে মানুষ প্রায় লক্ষাধিক মানুষ আমাদের বাড়িতে ওখানে অবস্থান করছে। তখন সাথেই দেখি আমি পুলিশ, বিডিআর, র্যাব আমার বাড়িতে ঘেরাও করা শুরু করছে। সময় বাজে তখন 2:30, মেবি 3:30, 4টার দিকে। লাস্টে আল্লাহর রহমতে আমি আমার বাইদের সহযোগিতা আমি বাড়ির জানাজা ওখানেও দিছি, আপনার মাটি ওখানে হয়েছি। পরে যখন লাস্টটা আসরের নামাজের পরে, নামাজ হয়েছে, নামাজের পরে যখন লাস্টটা নিয়ে আমি যখন ঈদগাহ মাঠে গেলাম, তখন পুলিশের যে লাঠিচার্জ শুরু করছে আপনার বিয়ানীবাজার থানা থেকে যখন লোক আসতে শুরু করছে, রাস্তায় লাঠিচার্জ শুরু করছে জানাজা না যাওয়ার জন্য। তখন মানুষের প্রতিকূলতা বিচ্ছিন্ন করে তখন লাস্ট জানাজার নামাজ শেষ করে মাটি যখন দিচ্ছেন, তখনও পুলিশে বাধা দিচ্ছে তারা লাশটা নিচে নামানোর জন্য। তখন আমাদের গ্রামের মানুষের প্রতিকূলতা সৃষ্টি হওয়ার ফলে আমি নিজে নামাইছি আমার ভাই লাশটা নামানোর পরেই আমি আসছি। আসার পরে যে আমাকে নিয়ে আসার পরে ওখানে আমি একদিন অবস্থান করলাম দেশে। ওখানে একদিনের পরে 2 নম্বর দিন এখানে অবস্থান করার পর 21 তারিখ অবস্থান করছি। 22 তারিখে ঠিক আমার বাসায় গেছি, আমি চলে গেছি। এখন আমাদের চাওয়া তো ওইটাই যে যারা মামলা দেওয়া হয়েছে, প্রকৃত যারা 18 জনের মধ্যে প্রকৃত যারা আছে, দোষী যারা আছে, এরা যে আইনের আশ্রয় নিয়ে আছে, এরা প্রকৃত শাস্তি, ফাঁসি চাইলাম। দেশের তো এখন আমরাও চাইলাম দেশের পরিবর্তন চাইলাম আগে, আপনার যারা সুন্দর দেশ চালাইব আর কি, তারাও আমরা চাইলাম।